সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজহাত রহমান পুরো পর্ব জুড়ে আছি আপনাদের সাথে, আর সঙ্গে আছেন আরও একজন আমাদের বিশেষ অতিথি। তার আগে যে বিষয় নিয়ে আজ কথা হবে সেই সম্পর্কে একটুখানি। প্যারেন্টিং শব্দটি আমাদের জন্য নতুন, কিন্তু আমরা কি খুব অপরিচিত এই শব্দটির সাথে? তা কিন্তু নই। সন্তান লালন পালন বা যে কোনো অভিভাবকত্ব গ্রহণ, সেটাকে আমরা বুঝি প্যারেন্টিং হিসেবে, নতুন কোনো শব্দ নয়। কিন্তু এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। কেন এখন এই সময়ে এসে প্যারেন্টিং বা অভিভাবকত্ব নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেই বিষয়ে আমরা ডিসকাস করব ইরফানা সামিয়ার সাথে। তিনি একজন এডুকেশনাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। ইরফানা, তোমাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। কেমন আছো? আমি ভালো আছি। আমরা ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে প্যারেন্টিং শব্দটা আমাদের জন্য খুব নতুন নয়, কিন্তু এই বিষয়ে এখন আমাদের কথা বলতে হয়, বিভিন্ন সময়ে বলতে হয়। তো কি কারণে বলতে হয় এবং প্যারেন্টিং বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি, সেটাই তোমার কাছে প্রথমে জানতে চাই। খুবই ভাইটাল প্রশ্ন। প্রথমে আমি একটু বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর একটু জাস্ট বলে রাখি যে যেহেতু আমি এই প্যারেন্টিংয়ের উপর বা এই বাচ্চাদের নিয়ে কাজ করছি, অভিভাবকদের নিয়ে কাজ করছি, একটা স্কুলে কাজ করছি বিগত 15 বছর ধরে, তো এই প্যারেন্টিং শব্দটার সাথে আমার প্রত্যেক দিনের লাইফ ওতপ্রোতভাবে জড়িত। যেটা নিয়ে কাজ করতে হয়, বোঝাতে হয়। এবং তুমি যে প্রশ্নটি করলে যে আসলে এটা তো খুব কমন একটা বিষয় আমাদের প্রাত্যহিক জীবনে, কিন্তু তারপরেও এর ভেতর অনেক নতুনত্ব তৈরি হয়েছে। এবং সেটা কি এবং সেটা কেন এখন এত গুরুত্ব বহন করছে, যেটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের মা বাবা তারা যখন ছোট ছিলেন, তাদের বাবা মারা যেভাবে তাদের প্রতিপালন করেছেন বা আমাদের বাবা মারা যেভাবে প্রতিপালন করেছেন, ওটার জন্য তাদের কোনো ট্রেনিংয়ের কিন্তু প্রয়োজন হয়নি বা তারা কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ নেননি। এবং এখনকার আমাদের কালচারে বা আমাদের দেশের অভিভাবকরা কিন্তু কোনো ট্রেনিং নিয়ে প্যারেন্টিংয়ে আসেন না বা বাবা মা হন না। কিন্তু বাইরের দেশে কিন্তু তুমি খুব মানে অবাক হবে যে সন্তান গর্ভে আসার আগ থেকেই ওরা প্যারেন্টিং সম্পর্কে জানতে চায়। এবং কাপল যারা বাবা মা হবে, তারা ইনস্টিটিউটের কাছে যায়, ফ্যামিলি ইনস্টিটিউটের কাছে যে প্যারেন্টিংয়ের উপর কোর্স করে এবং ওখানে থেকে তারা ট্রেইনড হয়, ইন্টারনালাইজ করে যে হাউ দে উইল বি অফারিং প্যারেন্টিং টু দেয়ার আপকামিং চিলড্রেন। ওটা একটা ব্যাপার। আর এখন যেহেতু আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনালস আছি বা এই যে বাবা মায়েদের নিয়ে কাজ করি, বাচ্চাদের নিয়ে কাজ করি, আমরা তো বাইরের অনেক প্রফেশনালের কাছ থেকে ট্রেনিংগুলো নিচ্ছি এবং চাচ্ছি যে একটা ওয়েল এস্টাবলিশড প্রসেস এখানে আনতে, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা পজিটিভ হয়। কারণ তুমি খুব সুন্দর করে প্যারেন্টিংয়ের একটা সংজ্ঞা দিলে যে আসলে বাচ্চা কাচ্চা প্রতিপালন করাটাই প্যারেন্টিং। তো এটাকে যদি একটু থিওরিটিক্যাল বা একটু সায়েন্টিফিক বেসিসে আনা হয়, সেটাকে বলা হয় প্যারেন্টিং ইজ এ প্রসেস অফ মানে রেয়ারিং চাইল্ড উইথ কেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড প্রোটেকশন টু অ্যাডাল্টহুড। মানে তাদেরকে বাচ্চা থেকে অ্যাডাল্টহুডে একটা স্মুথ ট্রানজিশনের দিকে নিয়ে যাওয়াটা উইথ প্রপার কেয়ার, সিকিউরিটি অ্যান্ড লাভ। এই যে এই প্রপার কেয়ার, লাভ অ্যান্ড সিকিউরিটি, এটা কি জিনিস? এটাই হচ্ছে এই প্যারেন্টিংয়ের মূল মন্ত্র। আমাদের সমাজে যেরকম প্যারেন্টিং বিষয় প্রশিক্ষণের কোনো প্রচলন নেই, তো এখানকার বাবা মায়েরাও বাবা মা হন, তাদের মনে কিন্তু প্রশ্ন জাগতেই পারে এবং জাগবারই কথা, তাহলে আমরা কি আমাদের বাচ্চাদেরকে লাভ, কেয়ার, প্রোটেকশন দিচ্ছি না? অবশ্যই দিচ্ছেন। খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন। এবং যখন আমি বাবা মাদের সাথে বসে তাদের সাথে কনসালটেশন করি, এই প্যারেন্টিং নিয়ে কথা বলি, তখন কিন্তু তারা চ্যালেঞ্জ করে যে না, আমরা তো সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এটা আবার শেখার কি আছে, আর আপনার কাছ থেকে শিখতে হবে কিনা, মানে অনেকে এরকম বলে। তো ইটস ভেরি ন্যাচারাল, আই ডোন্ট মাইন্ড। কারণ এটাও তাদের কাছে বোঝাতে হবে যে আসলে বাবা মায়েরা তাদের ওন রাইটে হিউম্যান, মানে তারাও তো হিউম্যান বিং।
তাদেরও কিছু কারেক্ট বা ইনকারেক্ট পদ্ধতি থাকে, তাই না? এটা যুগে যুগে হয়ে আসছে এবং আসলে ইটস আ ভেরি রিলেটিভ ম্যাটার। এখন যে পদ্ধতিটা কারেক্ট, আমার বাবা মা আমাকে যেই পদ্ধতিতে বা প্রক্রিয়ায় বড় করেছে ওই সময়ের জন্য সেটা যথাযথ ছিল, কিন্তু আমি যখন আমার সন্তানটিকে এই জেনারেশনে ঠিক একই পদ্ধতিতে বড় করতে চাইবো, সেটা সঠিক নাও হতে পারে। এই যে ডিফারেন্সটা, এটাকে অ্যাকনলেজ করা হচ্ছে ওই শেখার জায়গাটা, বা তাদেরও যে একটা চেঞ্জের প্রয়োজন আছে সেটা অ্যাকনলেজ করাটা হচ্ছে প্যারেন্টিংয়ের একটা ইনগ্রেডিয়েন্ট। এবং আমি যেটা মনে করি এবং বিভিন্ন গবেষকরা মনে করছেন যে যারা প্যারেন্টিংটা রান করছেন, মানে যারা অভিভাবক বা বাবা মা, তারাও কিন্তু সাফার করছেন। তারা প্রবলেম নিয়ে আসছেন যে আমার বাচ্চা এটা করে না, আমার বাচ্চা মিসবিহেভিয়ার করছে, আমার বাচ্চা শাউট করছে, আমার বাচ্চা হাইপার অ্যাক্টিভ, আমার বাচ্চা বেয়াদব। কিন্তু তার মানে কি, তারাও কিন্তু একটা এসকেলেটেড স্টেটে আছে, তারাও বুঝতে পারছে না হাউ টু ম্যানেজ দেম, এবং তারা খুব টায়ার্ড, এক্সস্টেড অ্যান্ড হোপলেস ফিল করছে। তো তাদেরও পাশাপাশি একটা মানসিক প্রক্রিয়া চলছে, অ্যান্ড দে নিড হেল্প। তো প্যারেন্টিং প্যাকেজটার ভেতর কিন্তু হোয়াট উই প্রোভাইড অ্যাজ এ প্রফেশনাল, প্যারেন্টদেরকেও কাম ডাউন করা, তাদেরকেও কিছু লেভেলে রিলিজ হতে দেয়া, একটা উইন্ডো ওপেন করা, সো দ্যাট দে ক্যান টক টু আস, এবং আমরা তাদের কথাটা শুনি, তাদেরকে বুঝি, এবং যখন তারা ঠান্ডা হবে তখন কিন্তু তারা অ্যাডাপ্ট করবে কিছু প্রসিডিওর, কিছু পজিটিভিটি আমাদের কাছ থেকে, এবং সেটা তারা এস্টাবলিশ করবে তাদের রিয়ারিং প্রসেসে টু দেয়ার চিলড্রেন। হ্যাঁ, এভাবে করেই কিন্তু আসলে মানে ইটস আ আমি বলবো হলিস্টিক প্রসেস। এবং আমি একটু মজা করে নিজেকে আমি ইন্টারনালাইজ করাই। প্যারেন্টিং শব্দটার অর্থ আমি মনে করি প্যারেন্ট টিম। আচ্ছা, প্যারেন্ট টিম কারণ হচ্ছে বাবা মা দুইজনের একটা দলবদ্ধ যৌথ প্রক্রিয়া, এবং শুধু বাবা মা কিন্তু না, এর ভেতর শিক্ষক আসবেন, এর ভেতর কাউন্সিলর আসবেন, এর ভেতর সিবলিং আসবেন, এর ভেতর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, দাদা দাদি, চাচা চাচি, ফুপু মামা, প্রতিবেশীরাও, নেইবারহুড। সন্তানের সাথে যারাই বড়রা কাজ করছে তারা সবাই তার প্যারেন্ট। শিক্ষকের কথা বললে তুমি, সিবলিংকে বললে তুমি, সবাই তার প্যারেন্ট ক্যাটাগরির মধ্যেই পড়ছে, এবং সবার কাছ থেকেই সে একটা কোনো কিছু পাচ্ছে যেটা প্যারেন্টিং হিসেবে আসছে। অবশ্যই আই রিয়েলি অ্যাগ্রি। শুধু একটু জাস্ট কনসেপ্টটা যদি এভাবে বলি যে বাবা মা তারা প্যারেন্ট, আর অভিভাবক, আরও যারা লোকাল গার্ডিয়ান থাকে, টিচার্স থাকে বা কাউন্সিলর, এটা প্যারেন্টিং একটা রোলে কিন্তু থাকে। এক্স্যাক্টলি, প্যারেন্টিং রোলে থেকে তারা কিন্তু প্যারেন্টকে সাপোর্ট দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আমার এই পয়েন্টটা তোলার উদ্দেশ্য এটাই যে যারা এখন পর্যন্ত প্যারেন্ট নন, মানে নিজেদের সন্তান নেই, তারাও কিন্তু কারো না কারো প্যারেন্ট হচ্ছেন, তাহলে প্যারেন্ট ফিগার হচ্ছেন। অবশ্যই কারণ তার সারাউন্ডিং এ তার হয়তো কোনো ছোট কেউ আছে, তার কোনো ভাই বোন থাকতে পারে, তার কোনো ভাগনা ভাগ্নি থাকতে পারে, সে হয়তো কাউকে পড়ায়, অবশ্যই তার আশপাশে কেউ থাকতে পারে যে ছোট। অবশ্যই। এবং তুমি দেখেছো আমাদের পরিবারগুলোতে অনেক সময় বড় বোনেরা কিন্তু মায়ের দায়িত্বটা পালন করে, তাই না? বড় ভাই বাবার মতো দায়িত্ব পালন করছে, চাচা ফুপু এরা পালন করে, খালা, তো এরা প্যারেন্ট মানে বাবা মা না হয়েও কিন্তু বাবা মায়ের দায়িত্বটা পালন করছেন। এবং আমরা যখন ইন্টারভেইন করি অ্যাজ এ সাইকোলজিস্ট, তখন কিন্তু আমাদের প্রত্যেকের সাথে আসলে কাজ করার একটা মানসিকতা তৈরি করতে হয়, প্রয়োজন হয়ে পড়ে যে বাচ্চাটাকে নার্চার করছে, যে বাচ্চাটাকে এতটুকু হলেও লাভ, কেয়ার অ্যান্ড ডিসিপ্লিন শেখাচ্ছেন, তাদেরও কিন্তু প্যারেন্টিং প্রসেসটা সম্পর্কে জানা প্রয়োজন, অ্যাওয়ারনেস প্রয়োজন। আমি আরেকটা বিষয়, একটা বিরতির সময় হয়ে এলো, সেটা নিয়ে আমরা মানে যেটি বলতে চেয়েছো সেটি আমরা বিরতির পর শুনছি। প্রিয় দর্শক, একটা বিরতির সময় হলো, ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এখনই। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে প্যারেন্টিং নিয়ে ইরফানা সামিয়ার সাথে। ইরফানা, যেখানটা আমরা ছিলাম যে প্যারেন্টিং বলতে শুধু যে বাবা মাকেই বোঝানো হচ্ছে তা নয়, প্যারেন্টিং মানে আরও অনেকে যারাই একটি শিশুর জীবনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে, তারা প্রত্যেকেই আসলে ওই শিশুটির প্যারেন্ট। তুমি আর কিছু যোগ করতে চেয়েছিলে?
আমি একটু যোগ করতে চাচ্ছিলাম, কারণ প্যারেন্টিং শব্দটা অনেক সময় একটু ভুলভাবে ব্যাখ্যা হয়ে যায়। যেমন মানসিক স্বাস্থ্যের অর্থটাও অনেক সময় একটু ভুলভাবে ব্যাখ্যা হয়ে যায়। আমরা বলি ভালো মানসিক স্বাস্থ্য, খারাপ মানসিক স্বাস্থ্য, কিন্তু মানসিক স্বাস্থ্য ইটসেলফ ইজ আ পজিটিভ টার্ম। হ্যাঁ, মানে মানসিক স্বাস্থ্যটা যখন বলছি তখনই একটা সুস্বাস্থ্যের একটা বার্তা দিচ্ছে। তো প্যারেন্টিং কথাটার অর্থটাই কিন্তু হচ্ছে পজিটিভলি একটা বাচ্চাকে রেইজ করা। যখন আমরা বলছি প্যারেন্টিংটা এস্টাবলিশ করা হচ্ছে, তার মানে হচ্ছে প্রসেসটার ভেতর পজিটিভ অ্যাপ্রোচ আছে। এখানে কোনো পজিটিভ প্যারেন্টিং, নেগেটিভ প্যারেন্টিং বলবার সুযোগ নেই। when we are saying parenting, that means that we are maintaining the process of or we are ensuring the positive process of rearing children. Okay. তো এটা একটু ব্যাখ্যা করে বলতে চাও এটা? ফর এক্সাম্পল, এই যে প্যারেন্টিংটার কিছু অ্যাপ্রোচ আছে, যেমন এই যে আমরা বলছিলাম যে আগের বাবা মারা কিভাবে পালন করতে, এখনকার বাবা মারা। তো এই জায়গাটাতে আমরা অবশ্যই ডিসরেসপেক্ট করতে চাই না যে আগের বাবা মায়েরা যেভাবে পালন করতেন সেটা ভুল, সেটাও আমরা বলতে চাই না, কিন্তু শেখার আসলে কোনো শেষ নেই। নতুন অনেক কিছু এসে যোগ হয়েছে এখনকার সময়ে, সেগুলোকে ইনক্লুড করা যায়, এই জায়গাটা আমাদের অবশ্যই। এবং যেটা আমি বললাম না যে আগের জেনারেশনে সেটা সঠিকই ছিল, কিন্তু এই জেনারেশনে কিছুটা পরিবর্তন এনে আমাদের এগোতে হবে। ইটস নট যে ওটা ভুল, বাট ডিমান্ডটা চেঞ্জ হয়েছে, নিডটা চেঞ্জ হয়েছে, এটা বুঝতে হবে। ওই নিড অনুযায়ী আমার ইন্টারভেনটা করতে হবে, দ্যাটস ইট। ভুল, রাইট অ্যান্ড রং আসলে ওভাবে আমরা না বললেই ভালো হয়, তুমি খুব সুন্দরই বললে। তো প্যারেন্টিং যেটা, এই যেহেতু এখন এটা একটা আসলে খুব বলবো ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ প্রজেক্ট বলা চলে প্যারেন্টিংটা। হ্যাঁ, তো এটার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এটাকে তুলে আনছেন। আমি যদি আমি খুব ভাইটাল একটা প্যারেন্টিং প্রসেসের কথা বলি, রিসেন্টলি বলা হয় যে NVR, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ, বা নন ভায়োলেন্ট, মানে প্যারেন্টিংটা নন ভায়োলেন্ট উপায়ে কিন্তু আনতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করছেন বা শেখাচ্ছেন ডিসিপ্লিন, তারা নিজেদের টেম্পারটা লুজ করে ফেলছেন, তাদের নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছেন না, তাদের সেলফটাকে কন্ট্রোল করতে পারছেন না, এবং তারা ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন কিন্তু। এবং ওই যে তাদের রাগ, তাদের ক্রোধ, তাদের এংজাইটিটা তখন বাচ্চার উপর চলে আসছে, এবং ওটাই কিন্তু তাদের ওই ডিসিপ্লিনের একটা পার্ট হয়ে যাচ্ছে। ডিসিপ্লিনও কিন্তু আসলে একটা পজিটিভ টার্ম। ডিসিপ্লিন বলতে কিন্তু আমরা অনেকেই মনে করি যে পানিশমেন্ট গিভিং, আসলে তা না। ডিসিপ্লিনটা হচ্ছে খুবই পজিটিভ ওয়েতে বাচ্চার ভেতর সঠিক আচরণটা তৈরি করতে পারে। তো অনেক বাবা মাই দেখা যায় যে খুবই স্বাভাবিক, এখনকার আমাদের প্রাত্যহিক জীবনে অনেক স্ট্রেস বেড়ে গেছে, সবাই অনেক কিছু নিয়ে ব্যস্ত, এবং তার ভেতর যখন বাচ্চারা কারেক্ট বিহেভিয়ারটা গ্রহণ করছে না বা শো করছে না, বাবা মা তাদের টেম্পার লুজ করছেন এবং ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন। তো এই যে NVR, এই প্যারেন্টিং প্রসেসটার উদ্দেশ্য হচ্ছে ভায়োলেন্ট ফ্রি একটা প্যারেন্টিং এস্টাবলিশ করা, যেখানে অ্যাকচুয়ালি প্যারেন্টাল প্রেজেন্সটা বাচ্চার মনে থাকবে। প্যারেন্টাল প্রেজেন্সটা নিয়ে আমি পরে একটু কথা বলতে চাইবো। এবং যেখানে বাচ্চা নিজের ভেতরই একটা সেলফ কন্ট্রোল নিজে থেকেই তৈরি করবে, উইদাউট ফেসিং এনি ভায়োলেন্স ফ্রম দ্য প্যারেন্ট, বরঞ্চ গাইডেন্সটা বাচ্চা রিসিভ করবে, এবং বাচ্চা সেলফ ডিসিপ্লিনে আসবে, এবং সেলফ এস্টিমটা নষ্ট হবে না বাচ্চার। কারণ যখন বাবা মা ভায়োলেন্স মানে এস্টাবলিশ করছেন বা ভায়োলেন্স অবলম্বন করে বা পানিশ করছেন, স্পেশালি কর্পোরাল পানিশমেন্ট বা মেন্টাল পানিশমেন্টও অনেক সময় বাবা মা আসলে আউট অফ, হয় না অনেক সময় নলেজ বা আউট অফ কি বলবো তাদের সাইকোলজিক্যাল প্রসেস শো করে ফেলছেন, কিন্তু সেটা কিন্তু বাচ্চার জন্য একটা ড্যামেজ হয়ে যাচ্ছে। ডেফিনেটলি। আরেকটু কি খুলে বলবে যে মানে যেটাই এই যে প্রসেসটার কথা তুমি বললে, কিভাবে আসলে বাচ্চা সেলফ ডিসিপ্লিন যে হবে
তার সেলফ এস্টিমও যে আবার ইনট্যাক্ট থাকবে, কি পদ্ধতিতে আসলে এটা হয় ছোট্ট করে যদি একটু বলা যায়। হ্যাঁ, এটা আসলে খুব এটা আগেই বলে রাখি, এটা খুব সহজ প্রক্রিয়া না। বাবা মা যারাই শুনছেন তারা বলবেন যে এটা কিন্তু এত সহজ না, এবং আমিও বলি এটা খুবই কঠিন প্রক্রিয়া। এর জন্যই প্রথমে যে কথাটা বলেছিলাম, বাবা মায়ের নিজেদের উপর আগে কাজ করতে হবে। যখনই আমার কাছে কোনো বাবা মা আসছেন সাহায্যের জন্য, যে আমার বাচ্চা এটা করছে না, ওটা করছে না, আমার বাচ্চাকে আপনার কাছে একটু নিয়ে আসবো, তখন আমি বলি যে এই জায়গাটাই কারেকশনটা হবে, যে বাচ্চার প্রবলেম না, এটা আমাদের একটা প্রবলেম তৈরি হয়েছে আমাদের ভেতর, সকলের ভেতর, সেটা আমরা সবাই মিলে সলভ করব। এবং সেখানে হতে পারে বাবা মায়ের সাথে আমি আলাদা বসতে পারি, বাচ্চাকে নিয়ে আলাদা কাজ করা যেতে পারে, একটা ফ্যামিলি থেরাপি বা একটা ফ্যামিলি সেশন করা যেতে পারে, এক্সটেন্ডেড মেম্বারদেরকে ডাকা যেতে পারে কোনো কোনো সময়, টিচার্সদের সাথে স্কুলে যদি সেটা হয়ে থাকে টিচার্সদেরকে ডেকে তাদের কিছু চেঞ্জ আনা যেতে পারে যেটা বাচ্চাকে ইম্প্যাক্ট করবে। কারণ আমরা উঠে পড়ে লেগে যাই যে বাচ্চাকেই চেঞ্জ করতে হবে, কারেকশন ওর লাগবে। হ্যাঁ, ওর লাগবে, প্রবলেম তো ওই প্রবলেমেটিক, এবং বাচ্চাটা এই যে সেলফ এস্টিমটা তখন থেকেই ধসে যায় যে আই এম আ প্রবলেমেটিক চাইল্ড, নোবডি লাইকস মি, এভরিওয়ান হেটস মি। বাবা মা সবসময় বকে, টিচার বলে ইউ আর নট গুড, হ্যাঁ, কাউন্সিলরের কাছে আমাকে যেতে হচ্ছে, সো আই এম দ্য অনলি ওয়ান হু ইজ প্রবলেমেটিক। তো এটা খুবই একটা বাচ্চার সেলফ কনফিডেন্সের জায়গাটা ধসে যায়, তার সেলফ এস্টিম ধসে যায়। হ্যাঁ, তো ওই বাচ্চাটা কেন সেলফ কন্ট্রোল আনবে? কিন্তু বাচ্চাটা যখন দেখে যে না, বাবা মা বলছে যে তারাও বুঝতে পারছে না, তাদেরও প্রবলেম কিছু হচ্ছে, তারা সবাই মিলে একসাথে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, কাউন্সিলরও সেটা বলছে, তখন হি গেইন সাম পাওয়ার অ্যান্ড হি গেইন সাম রেসপেক্ট। হ্যাঁ, তো এই যে এটা শুরু হলো, তার মানে এই জায়গাটা একটা মেসেজ আছে যে বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে তার জন্য বাচ্চাটাই পুরো দায়ী তা নয়, আমিও সেখানে হয়তো কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছি, আমি আমার কন্ট্রিবিউশনের জায়গাটা সম্পর্কে অ্যাওয়্যার হব অবশ্যই, যে আমার কোন জায়গাটা আমার বাচ্চাকে কোনোভাবে ট্রিগার করেছে বা করছে। এবং খুবই ইন্টারেস্টিং ভাবে আসলে এটা হয় ফ্যামিলিগুলোতে। আমরা যদি একটু নিজেরাও লক্ষ্য করি যে আমরা যখন আমাদের ইমোশনগুলো প্রকাশ করি, ফর এক্সাম্পল অ্যাঙ্গারই যদি বলি, এটা খুবই ভাইটাল ইমোশন এবং ভাইটাল টপিক আমাদের এই সমাজে এখন। তুমি চারিদিকে দেখবে যে সবাই খুব অ্যাংরি, সবাই খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, কেউ ধৈর্য রাখতে পারছে না, পেশেন্স তো নাই। এই অ্যাঙ্গারটা এক্সপ্রেস করাটা আমরা কোত্থেকে শিখি? ছোটবেলা থেকে কি একটা বাচ্চা এমনি এমনি শিখে আসে হাউ টু এক্সপ্রেস হিজ অ্যাঙ্গার? নো, দ্য চাইল্ড মডেল দ্য প্যারেন্ট। বাবাকে দেখছে, মাকে দেখছে, ভাই বোনকে দেখছে যদি ছোট বাচ্চা হয়, এবং বড় ভাই বোন থাকে, যে ওরা কিভাবে ইমোশনটা এক্সপ্রেস করছে, ওরা রেগে গেলে কি করে। এবং স্পেশালি আমি আমার অনেক কেসের ক্ষেত্রে ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি যে বাচ্চাটা ঠিক বাবা যেভাবে রাগ প্রকাশ করে ও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে। একসময় বাবা রেগে গিয়ে জিনিস ভাঙচুর করতেন, তো বাচ্চা যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসলো ঠিক একইভাবে ও ভাঙচুর করছে। এবং বাচ্চা কিন্তু রাগটাকে পছন্দ করে না, বাবা যে ওর সাথে রেগে ওকে পানিশ করছে, জিনিস ভাঙচুর করছে, হি অর শি ইজ নট লাইকিং ইট, বাট আনকনশিয়াস লেভেলে ওই বাবা মাকে দেখে ওরা রাগ প্রকাশের মাধ্যমটা শিখে যাচ্ছে, বিকজ ওদের সামনে তো মডেলিং ওটাই। যারা বড় হয়ে গেছে, যারা প্যারেন্ট হয়ে গেছে, তাদের যে নিজেদের ভেতরে কিছু ব্যাপার থাকতে পারে যেগুলো আরো বেশি ঘষা মাজা করার দরকার আছে। কাজ করা মানে কি, আমি ওটাকে ঘষা মাজা করে ওটাকে ইমপ্রুভ করব, সেই জায়গাটা সম্পর্কে অনেকে অ্যাওয়্যার থাকেন না। অবশ্যই, একদমই তুমি কারেক্টলি বলেছো। কারণ হচ্ছে যে আমাদের কাছে যখন আসছে, এবং যেহেতু আমি এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি, আমাদের পদ্ধতিটাই একটা হলিস্টিক পদ্ধতি, যেখানে এই পরিবার, শিক্ষক এবং এনভায়রনমেন্টে, বাচ্চার এনভায়রনমেন্টে যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই কি কাজ করতে হয় সেটা আমরা বিরতি থেকে এসে জানবো। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতিতে যাচ্ছি।
ফিরে এলাম বিরতির পরে, আবারও প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে ইরফানা সামিয়ার সাথে প্যারেন্টিং বিষয়ের উপর। তো যেই জায়গাটাতে আমরা থেমেছিলাম সেটা হচ্ছে যে এই যে এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে তোমার পরিবার বলতে শুধু মা বাবা আর সন্তানই নয়, আসলে এক্সটেন্ডেড মানে বাচ্চার সাথে যারা সিগনিফিক্যান্ট তাদের সবাইকে নিয়ে কাজ করবার যে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে কাজও করছো তোমরা। তো এই যে এনভিআর এর কথা বললে, নন ভায়োলেন্ট রেসপন্স, এই নন ভায়োলেন্স কিভাবে পরিবারে এস্টাবলিশ করা যায়, দুই একটা যদি আমাদের উদাহরণ বলতে পারো। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটাই আসলে আমি মনে করি যে প্যারেন্টিংয়ের মূল একটা আসলে আগ্রহ থাকে যে এটা কিভাবে, প্রক্রিয়াটা কি। হ্যাঁ, প্যারেন্টরা এসেই বলে যে আপা কিছু টিপস দেন। তুমিও যেটা বলে যে একটু টিপস, কিন্তু টিপসের আগে আমি যেটা মনে করি আমরা যারা প্রফেশনাল, যে আগে কারণগুলো খোঁজা, যে আসলে এই যে এই ভায়োলেন্সটা আসছে কোত্থেকে, কিছুটা আমরা আলোচনা করলাম। এবং যেটা অ্যাকচুয়ালি হয় রিসার্চের মাধ্যমে দেখা গেছে, আমার প্র্যাকটিস থেকেও যে দেখি যে দুটা উপায়ে না বাচ্চারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো অ্যাডপ্ট করে ইন দ্য ফ্যামিলি এবং বাবা মা সাফার করে। একটা হচ্ছে যে বাচ্চা যখন কোনো বিষয়ে উত্তেজিত হয়ে যাচ্ছে তখন বাবা মাও উত্তেজিত হয়ে যায়, এটাকে আমরা বলি অ্যাসকেলেশন। হ্যাঁ, বাচ্চাও অ্যাসকেলেটেড, বাবা মাও অ্যাসকেলেটেড, মানে বাচ্চাও রাগ দেখাচ্ছে, অভিমান দেখাচ্ছে, এটা ছোটবেলা থেকেই শুরু হয়। বাবা মা এই এটা করছো কেন, তখন বাচ্চা আরো জোরে কাঁদলো, বাবা মা এই মার দিব কিন্তু, হ্যাঁ কান্না আরো বেড়ে গেল। সো এটা কি হলো, বাচ্চা এসকেলেশন হলো। এভাবে করে প্রবলেমগুলো কিন্তু একটা এমন চরম অবস্থায় চলে যায়, তখন ওই ভায়োলেন্সটা চলেই আসে। আরেকটা হচ্ছে যে আরেকটা ধরনের প্রক্রিয়া চলে কিছু কিছু ফ্যামিলিতে, যে বাচ্চা যখন এরকম ডিম্যান্ড করছে বা ইরিটেশন শো করছে, তখন বাবা মা না একদম মানে চুপচাপ থাকে, মনে করে যে থাক এটা নিয়ে এখন আর কথা বলার দরকার নেই। এবং একটা সময় তারা দেখে যে বাচ্চাই জয়ী হয়েছে, সে কান্নাকাটি করে চকলেট চাচ্ছে, যেটা ডিম্যান্ড করছে সেটা না দিলে বাচ্চা কোনোভাবেই কান্নাকাটি কমাচ্ছে না, তখন সেটা দিয়ে দিচ্ছে। এটাকে আমরা বলি গিভেন ইন, মানে ছেড়ে দিল, হাল ছেড়ে দেয়া আর কি। এবং তখন কি হলো, বাচ্চা শিখে গেল যে আমি একটা মোমেন্ট পর্যন্ত টেম্পার শো করলে বাবা মা বাধ্য কনভিন্স হতে আমাকে ওই জিনিসটা দিবে বা আমার কথাটা শুনবে, আমি যা চাচ্ছি তাই হবে। বাচ্চারা কিন্তু এই প্রসেসগুলো শেখে এবং দে আর ভেরি মাচ ক্রিয়েটিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ ইন আদার ওয়ে অ্যারাউন্ড। তো এটা হচ্ছে দুটো এক্সট্রিমে কিন্তু এই বিহেভিয়ারগুলো ঘটে এবং আমি দেখি বেশিরভাগ ফ্যামিলিতে এই প্রক্রিয়াগুলো চলে। তাহলে অপটিমাল পদ্ধতি কোনটা, যেটা তুমি জানতে চাইছো যে এনভিআর এ আমরা আসলে কি করব, সেটা হচ্ছে মাঝামাঝি, আমরা বলি প্যারেন্টিং লাইনের মাঝামাঝি একটা জায়গা, যেখানে এই যে এসকেলেশন প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি ডিএসকেলেশন। যখন বাচ্চা রাগ হচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, বাবা মায়ের পেশেন্সটাকে বাড়াতে হবে। এবং পেশেন্স বাড়ানোর মানে এই না সে গিভেন ইনে গিয়ে ওই যা চাচ্ছে সেটা দিয়ে দিবে, সেটা হোল্ড করবে। এবং সেখানে যেখানে হোল্ড করবে সেখানে তার কিছু ফার্মনেস প্রয়োজন আছে, উইথ পজিটিভিটি, নট যে পানিশমেন্ট দিয়ে সে ফার্ম হবে, তার ভেতর ফার্ম একটা ভয়েস থাকবে। হ্যাঁ, এবং সে কিছু কিছু জায়গায় ওয়ার্মনেসও শো করতে পারে। এটা দুটোর একটা কম্বিনেশন, একটা নেগোসিয়েশন তৈরি করতে হবে বাচ্চার সাথে। এবং এই প্রক্রিয়াটা তৈরি করতে গেলে ওই যে প্রথমেই তাদেরকে ধৈর্যশীল হতে হবে, তাদেরকে একটা আমরা বলি একটা বর্ম তৈরি করতে হবে। অনেক সময় বাচ্চা রেগে যে বাবা মাকেও কিন্তু অনেক সময় এখন দেখছি গালিগালাজ করে ফেলছে, এটা কিন্তু ভেরি কমন প্রবলেম। এখনকার প্যারেন্টরা আমার কাছে আসছেন যে ও তো অনেক বাজে গালি দিয়ে দিচ্ছে, ইন্টারনেট থেকে গালি শিখছে, এটা আমাদেরকেও দিচ্ছে। হ্যাঁ, আমরা তো এই ধরনের গালিগালাজ করি না বাসায়। তো একটা বর্ম তৈরি করতে হবে যে বাবা মা গায়ে লাগাবেন না, ওই ধৈর্যটা রাখতে হবে। তারপরে যখন দ্য আয়রন ইজ নট, মানে ইন্টারভেনশনটা তখনই করতে হবে যে যখন দ্য আয়রন ইজ কোল্ড। আমাদের যে একটা প্রক্রিয়া আছে না, প্রচলিত প্রক্রিয়া বলি ইন্টারভেন ওয়েন দ্য আয়রন ইজ হট, নো, এটা একটা রিভার্স পদ্ধতি এখন এই এনভিআর এ, যে ইন্টারভেন ওয়েন দ্য আয়রন ইজ কোল্ড। যখন বাচ্চা ঠান্ডা হয়ে যাবে, ও একটা কাম স্টেট আসবে, তখন বাবা মা তাদের
এক্সপেকটেশনগুলো নিয়ে কথা বলবে। এবং এটা শুধু যখন কিছু হচ্ছে তখনই করতে হবে তা না। এই ভুলটাই আমরা করি যে একটা কিছু হয়ে গেল তখনই আমাদের ওই যে হয় না যে একদম সিম্পটম রিডাকশন, তখনই আমাদের কিছু করতে হবে। নো, ওই মুহূর্তেই না করলে আমি থাকতে পারছি না। এটার জন্য প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন নিতে হবে আগে থেকে, যে আমার বাচ্চাটা যখন বড় হচ্ছে বা আমার বাচ্চাটা যখন বয়ঃসন্ধিতে যাবে তার কিছু টার্মোয়েল হবে, টেম্পারামেন্ট ইস্যুস হবে, বিহেভিয়ারাল প্রবলেমও হতে পারে। ওই স্কুলে যাচ্ছে, অন্য বাচ্চাদের থেকেও অনেক কিছু শিখতে পারে বা ও শেখাতে পারে। সো সেই জায়গাটা থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে হোয়াট উই এক্সপেক্ট ফ্রম দেম অ্যান্ড হোয়াট দে এক্সপেক্ট ফ্রম আস। এটা একটা বোথ ওয়ে, একটা রেসিপ্রোকাল ডিসকাশন হতে হবে। এটা অনেক আগে থেকেই তৈরি করা যায়। বাড়িতে যদি অন্যরাও বাড়িতে না হোক, যে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তাদেরও কিছু এক্সপেকটেশনস থাকে সেই বাবা মায়েদের উপরে, যে কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চার জন্য যে স্পেসিফিক টাইমের দরকার সেই স্পেসিফিক টাইমটা তারা ওইভাবে দিতে পারেন না। রাইট, এটাও একটা ব্যাপার আছে কিন্তু। এবং এখানে আরেকটা পয়েন্ট আমরা ভুলে গেলে চলবে না। অনেক সময় আমাদের অনেকের বাসায় আমাদের সাহায্যকারী কিছু মানুষজন থাকেন, হ্যাঁ, যারা এক্সটেন্ডেড ফ্যামিলিরও বাইরে কিছু মানুষজন থাকেন যারা আমাদের সাহায্যকারী বলা যেতে পারে, হেল্পিং হ্যান্ড বলা যেতে পারে। তো তারাও কিন্তু বাচ্চাটাকে নার্চার করছেন এবং তাদেরও কিছু প্রক্রিয়া থাকে বাচ্চাটাকে পালন করার ক্ষেত্রে, এবং তখন কিন্তু বাবা মা পাশে থাকেন না। এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়গুলোতে তাদের নলেজ থাকে না, খুবই স্বাভাবিক থাকে না, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ড্যামেজও হয়ে যায় বাচ্চার। হ্যাঁ, তো আমার মনে হয় ওই প্রক্রিয়াটাও আসলে ওই যে প্যারেন্টিং বলতে ওই পুরো ফ্যামিলির ভেতরে কি হচ্ছে, কোথায় কে আছেন, আমরা যখন হিস্ট্রি কালেক্ট করি, হ্যাঁ, সব কিছুই আসলে তার ভেতরে আসবে। এবং প্রত্যেকের কন্ট্রিবিউশন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকেই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করছে বাচ্চার ডেভেলপমেন্টে, সেটা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক। ভাবতে মনে হয় যে ও একটা বাচ্চার জন্য এত বড়, কিন্তু আসলেই তো আছে। একটি বাচ্চা যখন একটা পরিবারে আছে তার সাথে তো তার চারপাশে অনেকগুলো মানুষ আসলেও আছে। কাজেই সবাই সে প্যারেন্ট, এবং সেই দায়িত্ববোধ থেকেই আসলে তাদের অ্যাক্ট করা উচিত বাচ্চাটির সাথে। এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস আমার তুমি বলতে বলতে একটা জায়গায় আসলো যে ইন্টারনেট থেকেও বাচ্চারা অনেক কিছু শিখছে। তো এইখানটাতেও কিন্তু প্যারেন্টিং এর একটা ভীষণ বড় ভূমিকা আছে। আমাদের যতটুকু সময় আছে, আজকে আরো বেশ খানিকটা সময় আছে, আমরা যদি ওই জায়গাটাতে একটু ফোকাস করতে পারি যে একটি বাচ্চা এখন বেশ ছোট বয়স থেকেই আসলে এই টিভি মিডিয়া শুধু না, ইন্টারনেট, মোবাইল ডিভাইস, ল্যাপটপ, এইগুলোর সঙ্গে তারা কানেক্টেড, সোশ্যাল মিডিয়া এগুলোর সাথে কানেক্টেড। এইখানটাতে প্যারেন্টিং ইজ ভেরি চ্যালেঞ্জিং, হ্যাঁ, কি ধরনের সমস্যা হয় এবং সেখানে বাবা মায়েদের আসলে কিভাবে তাদের প্যারেন্টিং করা উচিত। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া, যেখানে মোস্ট অফ দ্য প্যারেন্টস আর স্ট্রাগলিং, এবং ওনারা খুবই অসহায় হয়ে আমাদের কাছে আসেন যখন ঘটনা অনেক দূর এগিয়ে যায়। দেখা যায় যে বাচ্চা এমনভাবে অ্যাডিক্ট হয়ে যায় টু দ্য ইন্টারনেট, আর এখন তো ইন্টারনেটেই আসলে টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবই আছে একসাথে, ওরা প্যাকেজ হিসেবে পেয়ে যাচ্ছে। এবং এখনকার শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে ওদের অ্যাক্সেসটা লাগে, প্রয়োজনীয়তা আছে ভীষণভাবে। সেটা যেমন আছে, আমরা যেমন আগে বসে বোর্ডে লুডো খেলতাম, চেস খেলতাম, ক্যারম খেলতাম, সেগুলো এখন অনলাইনেই খেলা হচ্ছে। এক্স্যাক্টলি, এর জন্য বেশিরভাগ সময়টাই ওই স্ক্রিন টাইম হয়ে যাচ্ছে ওদের, এবং সেটা অনেক সময় ওদেরকে দোষও দেওয়া যাচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে আমরা যারা অভিভাবক আছি আমরাও ওদের ওই সুযোগটা দিতে পারছি না, ওই সময়টা দিতে পারছি না। যেমন এই যে ক্যারাম খেলার জন্য বা লুডো খেলার জন্য আরেকজন পার্টনার দরকার। অনেক ফ্যামিলিতে একটাই বাচ্চা এবং ওর সাথে সঙ্গ দেওয়ার কেউ নাই, এবং বাবা মাও ব্যস্ত থাকছেন তাদের যথাযথ কারণে। তো যাই হোক, তুমি যেটা জানতে চাচ্ছিলে যে কেন এটা হচ্ছে এবং কিভাবে আমরা হেল্প করতে পারি, তো আমরা কি একটা বিরতি নিয়ে এসে এই জায়গাটা থেকে স্টার্ট করি? হ্যাঁ দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকবেন আশা করছি। ফিরে
ফিরে এলাম বিরতির পর প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে প্যারেন্টিং নিয়ে ইরফানা সামিয়ার সাথে। এই যে ডিজিটাল কনটেক্সটে যে প্যারেন্টিং এর যে বিষয়টা, সেইখানটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কিভাবে বাবা মায়েরা এখানে সন্তানদের পাশে আসলে পজিটিভ প্যারেন্টিংটা প্রোভাইড করতে পারে। আচ্ছা, এখানে যেটা আমি একটু ডাইরেক্ট বলে ফেলি, কারণ যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, যে বাবা মায়েরা প্রথমে যেটা আসলে রিজন হিসেবে যে কেন এই অ্যাডিকশনটা তৈরি হচ্ছে, এটাও তো আসলে প্যারেন্টিংয়ের একটা ফ্ল হিসেবে গবেষকরা দেখছেন যে বাচ্চার ভেতরে এই বিহেভিয়ারটা ডেভেলপ হচ্ছে, কারণ মোস্ট অফ দ্য ফ্যামিলিতেই দেখা যায় যে বাবা মাই সার্বক্ষণিক মোবাইলে থাকছেন। তো বাচ্চা কিন্তু শিখছে, মডেলিং করছে যে ফ্রি টাইমে কি করতে হয়, মোবাইল নিয়ে দেখতে হয় বা ওখানে অনেক কিছু আছে। এবং বাচ্চার সাথে যে একটা রেসিপ্রোকাল টাইম কাটাতে হয় বা একটা স্পেশাল টাইম কাটাতে হয়, সেটাও আসলে অনেক সময় আমরা ব্যস্ততার কারণেই, কারণ আমাদের সব কাজগুলো মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে আসলে, ঘরে বাইরে যারা কাজ করি, তো সেটা একটা। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাবা মা তাদের এফোর্টটাকে কমানোর জন্য, আমি তাদেরকে আসলে দোষ দিতে চাচ্ছি না, কিন্তু আমি জাস্ট মানে সিচুয়েশনটাকে অ্যানালাইজ করে তুলে ধরতে চাচ্ছি যে অনেক সময় তাদের এফোর্টটাকে কমানোর জন্য বাচ্চা হয়তো বা বিরক্ত করছে, খুব ছোট বয়সে খাবার খেতে চাচ্ছে না, মোবাইলটা দিয়ে দিলাম, মোবাইলেও কার্টুন দেখতে দেখতে খেলো এবং ও কান্নাকাটি করলো না, বা আমি এখন সামলাতে পারছি না, রান্নাঘরে যাব, তো বাচ্চা একটু মোবাইলটা নিয়ে খেলুক। এই যে ছোটবেলা থেকে ওর অভ্যাসটা আমি গড়ে তুলছি। অথবা বাচ্চা যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে ফর এক্সাম্পল ক্লাস 7-8-এ উঠলো, তখন পিয়ার প্রেশার বা একাডেমিকে ওর অনলাইন অ্যাক্সেসটা লাগছে, তো আমাকে একটা মোবাইল কিনে দাও। বাবা মা মনে করে একটা মেয়ে বা একটা ছেলে বা আমার তো আছে অনেক, তো একটা মোবাইল কিনে দিলে ইটস ফাইন, আর সবসময় আমার মোবাইলটাও চায়, সো ওকে দিয়ে দিই, যথাযথ কারণেই দিয়ে দিল। কিন্তু ওটা ভুলে যান যে ওরা কিন্তু এখনো বাচ্চা, এবং কিছু কিছু জায়গায় কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে আসলে প্যারেন্টিংটা কিভাবে এই জায়গাটা ক্রুশাল পয়েন্টে ওনারা এস্টাবলিশ করবেন। বাচ্চার ডিম্যান্ডটাও ওনাদেরকে রাখতে হবে, আবার তাদের কন্ট্রোলটাও কিন্তু পুরোপুরি ছাড়া যাবে না প্যারেন্টের। এটা কিভাবে সমন্বয় করা যায়, এটাকে আমরা যদি বলি, আমাদের এনভিআর এই পদ্ধতিটার ভেতরেই আছে, এই প্রসেসটার ভেতরেই আছে। যিনি গবেষক তিনি এটাকে বলেছেন বাস্কেট থিওরি হিসেবে। আচ্ছা, 3টা বাস্কেট বাবা মা তৈরি করতে পারেন। কিসের বাস্কেট? এই বাস্কেটগুলো হচ্ছে যে কোন কোন বিহেভিয়ার বাবা মা বাচ্চার ভেতর দেখলে নোটিস করবেন, ইগনোর করবেন, বা একদম নিগোশিয়েট করবেন, অথবা একদমই ছাড় দেবেন না। আচ্ছা, ফর এক্সাম্পল এই যে যদি আমি ইন্টারনেট ব্যবহারের কিছু রুলস এবং বাবা মা কীভাবে সেটা বাচ্চাদের কাছে পৌঁছে দিবেন, কতটুকু অ্যালাউ করবেন, কতটুকু বাউন্ডারি ড্র করবেন সেটা বলি, সেখানে বাস্কেট নাম্বার 3 থেকে শুরু করতে হবে, যেখানে এমন কিছু বিহেভিয়ার, খুব কম বিহেভিয়ার, যেটা বাবা মা স্ট্রিক্টলি ফলো করবেন এবং সেখানে কোনো নেগোসিয়েশন হবে না। সেখানে প্যারেন্টাল কন্ট্রোলটা বাস্কেট 3-তে খুব স্ট্রং। বাচ্চাকে বলা হবে ইউ উইল বি গেটিং দ্য গ্যাজেট অর ফোন ফর ইউর অ্যাকাডেমিক পারপাস, বা তুমি দিনে 1 ঘন্টা পাবে, তুমি অ্যাকাডেমিক প্রসেসটা কমপ্লিট করবে, এবং তুমি যদি খেলতেও চাও হাফ অ্যান আওয়ার বা আরও 1 ঘন্টা যুক্ত করো, এবং ইন ফ্রন্ট অফ প্যারেন্টস, এবং প্যারেন্টস সেটা জানবে তুমি কি খেলছো, কোন সাইটে যাচ্ছ, কার সাথে ইন্টারেক্ট করছো, ডিসকর্ডে গিয়ে কি লিখছো বন্ধুবান্ধবের পেজে, ইনস্টাগ্রামে কি করছো, স্ন্যাপশটে কি করছো, এগুলো বাবা মার সাথে তোমার একটা মিউচুয়াল শেয়ারিং থাকতে হবে। এটাতে কোনো কম্প্রোমাইজ হবে না, বিকজ ইউ আর স্টিল চাইল্ড, এবং তুমি যাতে রেসপন্সিবল হয়ে গড়ে উঠো ইন দ্য অনলাইন প্ল্যাটফর্ম, সেটার দায়িত্ব বাবা মায়ের। তুমি যতদিন পর্যন্ত না নিজে দায়িত্ব নিতে পারছো, ততদিন বাবা মা মনিটর করবে। সো এটা হচ্ছে বাচ্চার সাথে একটা কন্ট্রাক্ট। এটা হচ্ছে বাস্কেট 3-তে রাখতে হবে। এবং বাস্কেট 2 যদি বলি, সেখানে কিছু বিহেভিয়ার থাকবে, কিছু এক্সপেকটেশন থাকবে বাবা মায়ের দিক থেকে, সেটা বাচ্চার সাথে নিগোসিয়েশন বেসিসে এস্টাবলিশ করতে হবে। ফর এক্সাম্পল হতে পারে যে বাচ্চা বলে আমি 3 ঘন্টা পড়লেই হয়, বাবা মা বলে না তোমার 5 ঘন্টা পড়তে হবে। তো এটা মিডল বাস্কেটের ব্যাপার। এখন একটা মাঝামাঝি জায়গায় আসলো যে না আমি 4 ঘন্টা পড়বো, তাহলে তোমারটাও থাকলো আমারটাও থাকলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই ইস্যুটা হচ্ছে মিডল বাস্কেটে রাখার মতো।
ফার্স্ট বাস্কেট হচ্ছে অগণিত বিহেভিয়ার যেটা বাবা মা খুব অনায়াসে ইগনোর করতে পারেন। বাচ্চা ভুল করলো কিন্তু আচ্ছা লেট ইট বি, যেমন আজকে চকলেট খাওয়ার কথা ছিল না, ফ্রিজ থেকে 2টো চকলেট খেয়ে ফেললো, আচ্ছা ইগনোর ইট, এটা ফার্স্ট বাস্কেটে। তার মানে বাস্কেট থিওরির উদ্দেশ্য যেটা হচ্ছে যে কিছু বিহেভিয়ার ক্লাসিফাইড করে ফেলা, বাবা মায়ের এক্সপেকটেশন এবং ডিসিপ্লিন কি কি ওনারা এস্টাবলিশ করতে চাচ্ছেন এবং কিভাবে চাচ্ছেন তাদের অ্যাওয়ারনেসটা তৈরি করা এবং সেটা বাচ্চার কাছে অ্যানাউন্স করা, বাচ্চাকে জানানো যে দেখো আমরা আমাদের চাওয়া এটা এবং আমরা তোমারটাও শুনছি, শুনবো, নেগোসিয়েশন হবে, কিন্তু কিছু কিছু জায়গায় বাবা মা কিন্তু এটা শুনবে না এবং ওই জায়গাটায় স্ট্রিক্টনেসটা মেনটেন করা। কারণ অনেক বাবা মাকেই দেখেছি যে ফর এক্সাম্পল যেমন বলে যে আজকে তুমি দুষ্টামি করেছো, রাতে পার্টি আছে, তোমাকে নিয়ে যাব না, কিন্তু এন্ড অফ দ্য ডে কি হয় আসলে, বাচ্চাকে একা রেখে তো যাবেন না, বাচ্চাকে নিয়েই পার্টিতে যেতে হলো, তাহলে বাচ্চা কি শিখলো, আরে বাবা মা এমনিই বলে, এমনি থ্রেট দেয়, তো ওইটা কিছু হবে না, আমি যা করার তাই করব। তার মানে আপনি এমন কিছু কন্ট্রাক্টে আনবেন না যেটা আসলে আপনি পালন করছেন না। তো ইউ নিড টু বি ভেরি লজিক্যাল অ্যান্ড ক্যালকুলেটিভ এবং অথেন্টিক, মানে ওইভাবে একটা এটাকেই আমরা আসলে বলি যে এই প্র্যাকটিসটা এস্টাবলিশ করা মনে হতে পারে যে এটা খুব থিওরিটিক্যাল, কিন্তু অ্যাকচুয়ালি এখন সময় এসছে এভাবে কন্ট্রাক্ট করে বাচ্চাদের সাথে ডিসিপ্লিনটাকে এস্টাবলিশ করার এবং প্যারেন্টিংটাকে এস্টাবলিশ করার। তো এটা একটা এনভিআর এর পদ্ধতি, বাস্কেট থিওরি আমরা বলে থাকি। চমৎকার বলেছো, এবং সেখানে আমার মনে হয় এই যে ডিজিটাল প্যারেন্টিং নিয়ে যে চ্যালেঞ্জগুলো আছে সেখানটাতেও বোধহয় একটা ছোট গাইডলাইন পাওয়াও গেল। ধন্যবাদ। তুমি আরেকটা টার্ম উল্লেখ করেছো যেটাকে বলেছো প্যারেন্টাল প্রেজেন্স, এই বিষয়টা নিয়ে যদি আমরা, যদিও সময় আমাদের বেশ, এটাও খুবই সুন্দর একটা বিষয়। যেমন ধরো এটা খুবই দরকার, যেমন বাচ্চাদের ভেতর আসলে আমরা কি তৈরি করতে চাচ্ছি, সেলফ রেজিলিয়েন্স, সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস, সেলফ এস্টিম। এটা কি শুধু প্যারেন্ট যখন আমাকে মনিটর করছে বা প্যারেন্ট যখন দেখছে বা জানবে তখনই বাচ্চা ডিসিপ্লিন হবে, এটা তো আসলে সম্ভব না। বাচ্চা স্কুলে যাচ্ছে, ওর ফ্রেন্ডদের সাথে মিশছে, এবং এখনকার অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চারা কিন্তু অনেক ধরনের নেগেটিভ বিষয়গুলোর সাথে আউট অফ কিউরিওসিটি জড়িয়ে যাচ্ছে। তখন ফ্রেন্ডরা যখন ওকে অফার করবে, ফর এক্সাম্পল আমরা এখানে যদি সাবস্টেন্স অ্যাবিউজের কথাটা আনি, ফ্রেন্ডরা যখন অফার করবে ও কি সেটা অ্যাডাপ্ট করবে কিনা, এটা সেই বাচ্চারাই লুফে নেয় যাদের মনে প্যারেন্টাল প্রেজেন্সটা থাকে না। প্যারেন্টাল প্রেজেন্সটা হচ্ছে বাবা মায়ের উপস্থিতি, সেটা হচ্ছে বাবা মা আমার সামনে বসে আছে সেটা না, আমার মনের ভেতর বাবা মায়ের উপস্থিতি, যে আমি এটা করলাম বাবা মাকে জানালাম না, কিন্তু এটা করাটা তো ঠিক না, কারণ আমার বাবা মা এটা নিষেধ করেছে এবং আমার ভালোর জন্যই নিষেধ করেছেন, এবং যখন শুনবেন খুব কষ্ট পাবেন। এই যে নিজেকে কন্ট্রোল করা এবং বাবা মায়ের কথাটা চিন্তা করে শ্রদ্ধা ভরে, দ্যাট ইজ দ্য প্যারেন্টাল প্রেজেন্স। কারণ যারা বাচ্চাকে পানিশ করছেন, যারা বাচ্চাকে আসলে প্যারেন্টিংটা ওভাবে প্রোভাইড করতে পারছেন না, তাদের প্রতি বাচ্চার একটা অ্যাঙ্গার ক্রিয়েট হয় এবং সেখানে অ্যাটাচমেন্টটাও সিকিউর থাকে না। আমরা জানি অ্যাটাচমেন্টের বিষয়টা, ইনসিকিউর অ্যাটাচমেন্ট থাকে, অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট থাকে, যে বাবা আমাকে অ্যাভয়েড করে ওর মতো চলবে, হ্যাঁ, একটু অ্যাডামেন্ট, মানে রেকলেস একটা বিহেভিয়ার শো করে, বাবা মাকে মানে ডিনাই করতে চায়। তার মানে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গাটা একটা ঝামেলা আছে। তো তখন কিন্তু আমাকে একটা ফ্রেন্ড কিছু সাধলো, হ্যাঁ আমি ফ্রেন্ডের কথাই শুনবো, আমি বাবা মায়ের কথা কেন শুনবো, বাবা তো মারে, মা তো মারে, বা বাবা মা তো আমার কথা শুনেই না, ওই যে প্যারেন্টাল প্রেজেন্সটা সেখানে মিসিং। তো এনভিআর এর উদ্দেশ্যটাই হচ্ছে প্যারেন্টাল প্রেজেন্স মনের ভেতর তৈরি করে দেয়া, যাতে করে বাচ্চা সেলফ কন্ট্রোলটা করতে পারে। সেলফ ইন্টিগ্রিটি বলি আমরা। ইন্টিগ্রিটি হচ্ছে যে যখন বাবা মা আমার সামনে থাকবে না, আমি তখনও ওই একই পজিটিভ ওয়েতেই যাতে বিহেভ করতে পারি। অনেক ধন্যবাদ, অনেক চমৎকারভাবে অনেক মানে প্যারেন্টিংয়ের অনেক আমরা টিপসও জানলাম, এবং আমার আশা করি দর্শকরা এখানটাতে বেশ উপকৃত হয়েছেন যে এনভিআর কিভাবে নিজেদের প্যারেন্টিংয়ের মধ্যে আনতে পারে। অনেক ধন্যবাদ আজকের আলোচনা। তোমাকে অনেক ধন্যবাদ, এত চমৎকার করে তুমি প্রশ্নগুলো তুলে এনেছো। সুপ্রিয় দর্শক,
আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের উপকার হয়েছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।